হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে আয়তঘনের চ্যাপ্টার। তো আজকে এই চ্যাপ্টার লাস্ট যে সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো আছে সেগুলো করে নেব। বাকি ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো, তোমরা গিয়ে প্লে লিস্টে গিয়ে চেক করে দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা কত দাগের 24-এর দাগের থেকে শুরু করছি। 24-এর অঙ্ক কি বলছে দেখো। প্রথমে 24-এর এর একের দাগেরটা বলছে একটি সমকোণী চৌপলাকৃত বাক্সের ভেতরের আয়তন বলে দিয়েছে এবং ভূমির তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তো বাক্সটির ভেতরের উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে কি লিখবো দেখো, আমরা কি জানি সমকোণী চৌপলের কি কি লিখে দিয়েছে আগে দেখো, আগে লিখে নাও। সমকোণী চৌপলের আয়তন কত বলেছে? আয়তন বলেছে 440 ঘন সেন্টিমিটার। আর বলেছে কি ভূমিতলের ক্ষেত্র আয়তন আর ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল কত বলেছে? 88 বর্গ সেন্টিমিটার। 88 বর্গ সেন্টিমিটার। তার মানে কি বলেছে দেখো, যদি সমকোণী চৌপল, এটা একটা সমকোণী চৌপলের ছবি হয়, ধরো এটা একটা সমকোণী চৌপল। আমরা কি জানি, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে উচ্চতা। বলে দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতল মানে কোনটা? এই যে ভিতরের তলটা, এইটা হচ্ছে ভূমিতল, মানে শুধুমাত্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাহলে এই ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি, এর মধ্যে থাকবে দৈর্ঘ্য আর থাকবে প্রস্থ। এদের গুণফলটাই তো আমাদের কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থই হচ্ছে এই ভূমিতলটার ক্ষেত্রফল। তাহলে এবার যখন আয়তন বার করব, সমকোণী চৌপলের আয়তনের কি সূত্র জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আর গুণিত প্রস্থের মানটাই বলেই দিয়েছে 88। এর সাথে শুধুমাত্র উচ্চতাটা গুণ করলে আমরা কি পেয়ে যাব? আয়তন। আমাদের সেই উচ্চতাটাই, হাইটটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা লেখো প্রশ্নানুসারে এই ধরো 88 হচ্ছে এদের ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যও আছে তে প্রস্থও আছে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান আয়তন। আয়তন কত দিয়েছে? 440। তাহলে এখান থেকে উচ্চতা কি করে বার করবে দেখো, উচ্চতা হচ্ছে তাহলে 440 ভাজিত 88। এটাকে কাটাকাটি করো, 44 দিয়ে কাটো, দেখো 44 10 এখানে 440 আর 44 দুগুণে 88, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে উচ্চতা কত বেরোলো? উচ্চতা হচ্ছে 5 একক কি হবে? সেন্টিমিটার। দেখো একের অঙ্কটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে কিভাবে এলো অঙ্কটা। তাহলে অপশান কত? অপশান হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। এবার চলো 2-এর অঙ্কটা পড়ে নিই। একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার ও গভীরতা বলে দিয়েছে 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলি, মানে কটি রাখা যাবে? তো তাহলে কি, একটা গর্তের ভিতরের আয়তনটা যত হবে আগে বার করে নেব, সেই আয়তনের ভেতরেই কতগুলি তক্তা রাখা যাবে, মানে তক্তার এক একটা তক্তার আয়তন সেটা বার করে নেব। তাহলে বেশি আয়তন মানে গর্তের আয়তনটাকে একটা তক্তার আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কটা তক্তা সেটা রাখা যাবে, বেরিয়ে যাবে। তো চলো তাহলে কি লিখব, প্রথমে হচ্ছে 2-এরটা করছি এখানে এর দাগে। তাহলে লিখবে কি, আয়তঘনাকার গর্তের মানে গর্তের আয়তন। আয়তনের সূত্র কি জানি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে আমাদের বলে দিয়েছে 40 দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে কত? 16। এটা আসবে কত? ঘন মিটার। আর একটি তক্তার আয়তন লেখো, একটি তক্তার আয়তন কত বলেছে বলো? কি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর পুরু মানে উচ্চতা এখানে কত? 2 মিটার।
মানে এর হচ্ছে এত ঘন মিটার হচ্ছে একটা তক্তার আয়তন। তাহলে এই টোটাল আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করে দিলি তাহলে তক্তা ধরবে। অতএব তক্তা ধরবে মানে কটি ধরবে, তাহলে এই আয়তন গর্তের আয়তনটাকে 40 গুণিত 12 গুণিত 16 আয়তনকে কত দিয়ে ভাগ করবো, একটা তক্তার আয়তন দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। এইখানে আমরা কেন গুণ করে মানটা লিখলাম না, কারণ আমাদের কাটাকাটি যেহেতু করতেই হবে তাই আমরা বেকার গুণ করে সময় নষ্ট করব না। এবার দেখো এখানে কাটাকাটি করছি, 5 8 40, 4 2 8 আর এই 2 2 কেটে গেল, তাহলে কত রয়েছে 16 আর 12, এদের গুণ করলেই বেরিয়ে যাবে। 6 12 16 আর 12 দিয়ে গুণ করে দেখো, 16 2 এখানে 32 আর 16 একে 16, 2 6 7 8 9 192। হ্যাঁ কতগুলো ধরবে, টোটাল 192টি তক্তা ধরবে। অপশান কত আছে, অপশান হচ্ছে বি উত্তর। দেখো দুয়েরটাও ক্লিয়ার হয়েছে। এবার আমরা 3 অঙ্কটা পড়ে নেব। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত। দেখো আমরা কি জানি, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি হবে, 4a²। এটা হচ্ছে 3 অঙ্কটা। যেন তোমরা 6a² বসিয়ে দিওনি, কারণ দেখো যদি এটা একটা ঘনক হয়, ধরো এটা একটা ঘনক, এই হচ্ছে ঘনক, তো ঘনকের পার্শ্বতল মানে কি, এই 4টে তল, এই সামনের তল, এইদিকে সামনেরটা, এ পাশেরটা, পিছনের দিকেরটা আর এই ধারেরটা, এই মাথার তলটা আর এই নিচের তলটা, এই দুটো তল কিন্তু নয়। যখন ওই দুটো তল মানে একটা জানি কি ঘনকের কটা তল, টোটাল 6টা মোট তল, একটা উপরের দিকে একটা নিচের দিকে আর 4 সাইডে 4টে, সেই 4 সাইডের যে 4টে সেই তলটা কি বলছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি বলতো সমগ্রতল তখন ওই উপরের তল নিচের তল দুটোকে নিয়ে 6a² মানে সমগ্রতল আসতো। এখানে যেহেতু পার্শ্বতল বলেছে তাহলে 4a²। এ হচ্ছে কি, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। এইবার দেখো বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 256 বর্গমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, 4a² সমান 256। প্রশ্নানুসারে a² ইকুয়াল টু তাহলে কত, 256 ভাজিত 4, কাটাকাটি করো, 4 6 24 25 16, 4 4 16, তাহলে a² সমান বেরিয়ে গেল 64। তাহলে a সমান কত আসবে, a হচ্ছে √64, যেটাকে ভাঙলে 8 8 64। a মানে এর একটা বাহু বেরিয়ে গেল 8, মানে একটা ঘনকের প্রতিটা বাহুই সমান, তাহলে প্রতিটা বাহুই হচ্ছে কত করে, 8 8 করে বেরোলো। এবার বার করতে বলেছে ঘনকটির আয়তন কত। অতএব ঘনকটির আয়তন কত, ঘনকটির আয়তন, আয়তনের সূত্র কি, বাহুর কিউব। বাহুর কিউব মানে এখানে 8-এর কিউব, 8 8 3টে 8-এর গুণফল, 8 8 64, তার সাথে আর একটা 8 গুণ, 4 8 32, 2 হাত দিল 3, 6 8 48, 49 50 51, টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 512। তাহলে অ্যান্সার চলে এলো। কত অপশান আছে দেখো, 512, অপশান হচ্ছে ডি। তাহলে বুঝতে পারলে অঙ্কটা। তোমাদের পরীক্ষাতে তো যেহেতু শর্ট কোশ্চেন শুধুমাত্র এমসিকিউ হিসেবে ব্যবহার হবে, তো এত লিখে লিখে করার দরকার নেই, তোমাদের বোঝার জন্য এখানে লিখছি। তোমরা শুধু কিভাবে বার করব দেখে নাও, সূত্রগুলো মনে রাখবে, ঝটাঝট উত্তর বেরিয়ে যাবে। নেক্সট এবার 4এরটা এবার আমরা করে নেব। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে 4এরটা বলছে কি, ঘনক কটা আছে, দুটি ঘনক আছে যাদের আয়তনের অনুপাত বার বলে দিয়েছে কত, 1:27। তাহলে দিয়েছে ঘনকের দুটি, তাহলে আমরা ধরি ঘনক দুটির বাহুর অনুপাত কত, একটা ধরো এ আর একটা ধরো বি, এ অনুপাত বি অথবা এক্স অনুপাত ওয়াই, যা হোক ধরতে পারো। তাহলে আমরা কি জানি, আয়তন মানে কি, বাহুর কিউব অনুপাত
তাহলে এরও বি কিউব, মানে এই ঘনকের অনুপাত বি কিউব সমান আয়তন কত বলে দিয়েছে 1:27। তাহলে এ অনুপাত বি কত বেরোবে, এর √1 তার এখানে কিউব, ভালো করে লেখো 1 কিউব অনুপাত এটা হচ্ছে 27 এখানে কিউব, এটাকে তাহলে ভাঙলে 1-এর হচ্ছে 1ই আসবে, আর 27টাকে কত আসবে 3। কি করে আসছে, 27কে লসাগু করে দেখে নিতে পারো, 3 9 27, 3 3 9, যেহেতু মাথায় 3 তাহলে 3টে নিয়ে একটা হবে, এই 3টে 3 নিয়ে একটা 3, তাহলে 1:3 হলো কি এদের বাহুর অনুপাত বেরিয়ে গেল। তাহলে এবার লিখবো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সূত্র কি বলে ফেলো, সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণিত বাহু স্কয়ার। তাহলে এর হচ্ছে একটা হচ্ছে 6a স্কয়ার আর একটা হচ্ছে 6b স্কয়ার, এর বাহু a এর বাহু b। তাহলে অনুপাতে দেখো 6 দুদিক থেকে উঠে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে a স্কয়ার অনুপাত b স্কয়ার। এ কত, এর মান বেরিয়েছে 1, মানে 1 স্কয়ার অনুপাত b এর মান কত বেরোলো 3 স্কয়ার। তাহলে কত আসবে 1 স্কয়ার 1 আর 3 স্কয়ার 3 3 9, তাহলে 1:9 হচ্ছে এদের অ্যান্সার। তাহলে ঘনকের আয়তন এই সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত 1:9। অপশান কত, অপশান হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু পরীক্ষায় এত ভেঙে লিখে করার দরকার নেই, কিন্তু আবারও বলছি তোমরা দেখবে আয়তন 1:27, তার মানে বাহু এসে যাবে তাহলে 1 কত আসবে 3, এবার তার স্কোয়ার করে দেবে, মাথায় রাখবে ক্ষেত্রফল মানে তার স্কোয়ার আসবে, তাহলে 1 স্কোয়ার 1, 3 লাইনে অঙ্কটা হয়ে যাবে, 1 স্কোয়ার 1 আর 3 স্কোয়ার 3 3 9, 1:9 চলে আসবে। এটা তোমাদের প্রথম বোঝানোর জন্য এইভাবে ভেঙে ভেঙে লিখে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 5এরটা কি বলছে, বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। এটা হচ্ছে 5-এর কিসের ঘনকেরই বলেছে, ঘনকের কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে s বর্গ একক। আর কি বলেছে, আর বলেছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত d একক। তাহলে আমাদের সমগ্র তলে ক্ষেত্রফল বলো আর কর্ণের দৈর্ঘ্যই বলো, ঘনকের আমি কি বলেছি একটা যে জিনিস বার করতে বলি সব বেরিয়ে যাবে, কোনটা, ঘনকের বাহু। তাহলে বাহু দেয়া নেই, তাহলে লিখে নাও ধরি ঘনকটির বাহু, ঘনকটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত a ধরে নাও, a একক। তাহলে বাহু যদি a একক হয় সমগ্র তলের ক্ষেত্রফল কি, সূত্র কি 6a স্কয়ার, এই 6a স্কয়ার সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত দিয়েছে s বলে দিয়েছে। আর একটা কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বলো, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 গুণিত বাহু। তাহলে এখানে √3 গুণিত a সমান কত, √3 গুণিত a যদি হয় এটা বলে দিয়েছে d একক। দেখো এখানেও একটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার এর মধ্যে এর মানটা বসিয়ে সম্পর্কটা আমায় কি বলেছে s আর d এর মধ্যে সম্পর্ক, মানে সম্পর্কটায় শুধু s আর d থাকবে, কোনো a থাকবে না। তাহলে এটাকে আমায় তুলতে হবে, এখান থেকে দেখো এর মান আমরা পেয়ে যাচ্ছি d/√3, এই এর মানটা এখানে পুট করে দেবো, 6 গুণিত a কত বলেছে d/√3, আর এই মাথায় দেখো স্কোয়ার আছে সমান s। তাহলে 6 হলো ডি কত মাথায় d স্কোয়ার বাই √3 স্কোয়ার, মানে কত শুধুমাত্র স্কোয়ার আর রুট উঠে গিয়ে 3 রইল সমান হচ্ছে s, এই 3 দিয়ে কাটলো 6, 3 2 6, তাহলে অতএব কি দাঁড়ালো s = 2d স্কোয়ার। এবার কি অপশানে কি আছে দেখো, অপশানে আছে s = কত বলে এলো 2d স্কোয়ার, কিন্তু কোনোটাতেই নেই। তাহলে আমাদের d স্কোয়ার = s/, আচ্ছা এইটাকে তাহলে উল্টে নাও, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে দিয়ে দেখো d স্কোয়ার যদি বার করো তাহলে কত s তলায় চলে আসবে 2, s/2। এই অপশানে এটা আছে, দেখো অপশান হচ্ছে কি ডি হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে,
যদি তোমাদের এটা অপশানে থাকতো এটা উত্তর হতো, এটা নেই, মানে ডি সমান বার করতে বলেছে, তাহলে আর এক স্টেপ এগিয়ে গেলে এইটা পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের এর দাগের যে অঙ্কগুলো ছিল কমপ্লিট হয়ে গেল। এবার বি এর দাগের সত্য না মিথ্যা সেগুলো এবার জেনে নেব। কি বলছে প্রথমেরটা দেখো, বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, মানে আয়তনের ব্যাপারটা বলেছে। তাহলে প্রথমে ধরে নাও, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত, এ একক কিছু বলে দিয়েছে, একক এ সেন্টিমিটার লেখো, এ সেন্টিমিটার। তাহলে তখন বাহুর দৈর্ঘ্য যখন এ সেন্টিমিটার, তখন এর আয়তন কত হবে বলো? আয়তনের সূত্র কি? বাহুর কিউব, মানে আয়তন ছিল এর কিউব এত ঘন সেন্টিমিটার। এবার বলেছে বাহুর দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যাই লেখো, এবার লেখো দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে নতুন বাহুর বা ধারের দৈর্ঘ্য যাই বলো কত হবে? দ্বিগুণ, মানে 2 গুণ 2a সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রে তখন আয়তনটা কত হবে? আয়তন হচ্ছে বাহুর কিউব, মানে 2a তার হোল কিউব সমান এত ঘন সেমি। তাহলে এটাকে করলে কত আসবে? 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এর কিউব, তাহলে 8a কিউব হয়ে গেল। আগে ছিল a কিউব, এখন হয়ে গেল 8a কিউব। তাহলে ক গুণ বৃদ্ধি পেল? এখানে 8 গুণ বৃদ্ধি পেল। কিন্তু আমাদের দেখো বলেছে প্রথম ঘনকে 4 গুণ হবে, তাহলে কি এটা 8 গুণ হবে। এটা তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল মিথ্যা। বুঝতে পারলে? এটা ছিল বি এর একেরটা। এবার বি এর দুয়েরটা দেখো কি বলছে, বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতায় হলে বৃষ্টি জলের আয়তন 1000 ঘন মিটার হবে। আর এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে 1 আর সমান 100 বর্গ মিটার আর 1 হেক্টর সমান 100 আর। তাহলে চলো এটাও দেখে নিই কি বলছে। 2 নম্বরটা বলে দিয়েছে 2 হেক্টরকে আমরা কিসে নিয়ে যাব? আগে মিটারে কনভার্ট করে নিয়ে যাব। তার জন্য এরা যে বলে দিয়েছে সেটা লেখো, 1 হেক্টর সমান 1 হেক্টর, 1 হেক্টর সমান কি দিয়েছে? 100 আর, তাই তো? 1 হেক্টর সমান 100 আর। তাহলে আমাদের বলেছে 2 হেক্টর জমি, তাহলে 2 হেক্টর মানে তাহলে কত আসবে? 2 হেক্টর মানে তাহলে এসে গেল 200 আর, তাই তো? এবার বলেছে দেখো 1 আর সমান আবার বলে দিয়েছে 100 কি বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 1 আর, এবার আমাদের বেরিয়েছে কত? 200 আর। তাহলে এই 200 আর সমান তাহলে কত আসবে? এই 200-র সাথে এই 100 গুণ, টোটাল তাহলে এত, তাহলে কত গুণটা বসিয়ে দাও, দুটো শূন্য আর এর দুটো শূন্য, এত বর্গ মিটার। তাহলে 200 আর সমান এত বর্গ মিটার আমার বেরিয়ে গেল। আর আমার এখানে বলে দিয়েছে কি? আয়তন হচ্ছে ঘন মিটার। আর একটা তাহলে আমাদের কি জমির এটা বলে দিয়েছে ক্ষেত্রফলটা বেরিয়ে গেল বর্গ মিটার। বর্গ মিটার মানে কি? ক্ষেত্রফলের একক। তাহলে এটা ক্ষেত্রফল কতটা বাড়বে সেই উচ্চতাটা গুণ করলেই তাহলে আমাদের আয়তন বেরিয়ে যাবে। এখানে এবার দেখো জল জমার পরে কতটা উচ্চতা হয়েছে? 5 সেন্টিমিটার উচ্চতা। তাহলে এখানে লেখো উচ্চতা বলছে কত? 5 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করলে আয়তন চলে আসবে। কিন্তু তার আগে দেখো এর ইউনিট আছে মিটারে, মানে বর্গ মিটার, এখানে আছে সেন্টিমিটার। তাহলে আমরা এই সেন্টিমিটারকে কিসে কনভার্ট করব? মিটারে। তাহলে 5 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে মিলি সেন্টি ডেসি মিটার, মানে 100 দিয়ে কি করব? আমরা বড়তে নিয়ে যাচ্ছি মানে ভাগ করব। তাহলে আসবে 5/100 মিটার। এটা ভাগ করলে তাহলে 0.05 মিটার, এটা বেরিয়ে গেলে উচ্চতা। তাহলে এইবার দেখো এই বর্গমিটার, এটা ক্ষেত্রফলের সাথে এই উচ্চতা গুণ করলে আমাদের কত এসে যাবে? আয়তন এসে যাবে। তাহলে আমরা কি লিখবো দেখো, 2000 না 20,000, 10 শতক হাজার, 20,000, 2
তিনটে চারটে এর সাথে উচ্চতারা গুণ করছি 0.05, তাহলে কত আসছে? এটা দেখো গুণ করলে আসছে 5 দুগুণে 10, 1 2 3 4, 1 2 3 4, দুটোর পর দশমিক, তাহলে কত এলো 1000। আর এরা দেখো বলেও দিয়েছে আয়তন হবে 1000 ঘনমিটার, তাহলে এটা ইউনিটটা হলো কি ঘনমিটার, তাহলে উক্তিটা কি হলো? উক্তিটা হলো তাহলে সত্য। বুঝতে পারলে? এবার 24 সি এর দেখো কি বলছে, বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি? আমরা সবাই জানি সমকোণী চৌপল বলো বা ঘনক বলো, সমকোণী চৌপল বা ঘনক, ঘনকের কর্ণের সংখ্যা কটা? 4টি হলো, 4টি। এটা প্রথম দিনই তোমাদের বুঝিয়েছিলাম বা দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, ছবিতে দেখে নাও। এই ধরো একটা ঘনকই বলো বা সমকোণী চৌপল যাই বলো, এটা হচ্ছে আমাদের একটা ঘনক। কর্ণ কাকে বলে? এই প্রান্ত থেকে এই প্রান্তের যোগফল। তাহলে দেখো এই এ বিন্দুতে নাম দিয়ে দিলাম ধরো এ বি সি ডি, আর এটার নাম দিলাম এক্স, এটার নাম ধরো দিলাম কি, এটার নাম দিলাম ধরো এম এন ও পি, ঠিক আছে। এবার ধরো কর্ণ যোগ করছি বি এর সাথে পি, এই কোণাকুনি যুক্ত হলো বি আর পি, একটা কর্ণ হলো কত? বি আর পি। আর একটা কর্ণ হবে দেখো এই এ থেকে কর্ণটা আসছে ও পর্যন্ত, আর একটা কর্ণ ধরো যোগ করলাম এ আর ও, এ আর ও। এবার একটা কর্ণ দেখো এই ডি থেকে এন পর্যন্ত, আর একটা কর্ণ যাবে ডি এন, ডি আর এন। আর একটা কর্ণ কোথায় যাবে? এই এম থেকে সি পর্যন্ত, এই এম থেকে হচ্ছে সি। তাহলে এই বেরিয়ে গেল ঘনক। এটা ঘনকে এঁকে দেখালাম, সমকোণী চৌকোণও সেম হবে। তাহলে এর হচ্ছে 4টি কর্ণ। এবার বলছে দ্বিতীয় অঙ্কটা, 2 অঙ্কটা দেখো, এটা এক একটা হয়ে গেল। 2 দেখো বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান গুণিত মানে ড্যাশ গুণিত একটি ধারের দৈর্ঘ্য। তাহলে বলছে ঘনকের একটি তল, এই যে আমরা একটা ঘনক আঁকছি, এই যে একটা ঘনক আঁকলাম, ঘনকের কটা তল বলেছি? ঘনকের হচ্ছে 6টি তল, তাই তো। ঘনকের যদি 6টা তল হয়, তার মধ্যে থেকে একটি তল নিতে বলেছে। ধরো এই সামনের তল বা যে কোনো তল, ঘনকের সবকটা তলই তো সমান ক্ষেত্রফল, আমরা এই একটা তল নিলাম। একটা তল কেমন দেখতে হবে? একটা কি আসবে? এটা একটা বর্গক্ষেত্র এলো, এই সামনেরটা বা উপরেরটা বা ধারেরটা যাই নাও। এই বলেছে একটি তলের কর্ণের দৈর্ঘ্য, এই একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে এই হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য, এই একটি তলের কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এর বাহু ধরে নাও এ, তাহলে প্রতিটা বাহুই এ একক করে, তাহলে এর কর্ণটা তাহলে কত হবে বার করতে বলেছে। তাহলে লেখো একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে কি? আমাদের বর্গক্ষেত্রের একটা কর্ণ নিচ্ছি, কর্ণের দৈর্ঘ্য মানে কি? এটা একটা দেখো অতিভুজ হয়ে গেল, এটা হচ্ছে লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজে দাঁড়িয়ে গেল। এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো এখানে? এইটা স্কোয়ার মানে ধরো লেখো না, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই অতিভুজটাই ধরো আমি বার করছি, লম্ব কত মান? এ, মানে এ স্কোয়ার, প্লাস ভূমি কত? ভূমিও হচ্ছে এ, এ স্কোয়ার। তাহলে দাঁড়ালো কত? 2a স্কোয়ার। আমাদের কি বার করতে বলেছে? অতিভুজটাই আমরা বার করব, অতি স্কোয়ার। তাহলে এখানে যদি অতি বার করি তাহলে কি দাঁড়াবে? রুট, এই স্কোয়ারটার দিকে গেলে 2 গুণিত এ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার আর রুট উঠে গিয়ে বাইরে এ বেরিয়ে এলো, ভিতরে রইল কি? 2। তাহলে এ হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য। এখানে বলেছে দেখো, বলছে কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ গুণিত একটি ধারের দৈর্ঘ্য। এই ধারের দৈর্ঘ্য কি? এ। তাহলে এ আমরা আছে কি? ধারের দৈর্ঘ্য। এর সাথে কত গুণ হয়েছে? গুণ হয়েছে √2। তাহলে শূন্যস্থানে কি বসে যাবে? শূন্যস্থানে বসে যাবে √2। বুঝতে পারলে?
এরপর দেখো 3-এরটা কি বলছে, বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর নাম কি। এটা আমরা সবাই জানি, একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হলে তাকে কি বলবো, তাকে আমরা ঘনক বলবো। তাহলে 3 নম্বরের উত্তরটা কি আসবে, শূন্যস্থানটা হবে ঘনক। এটা আর বলার কিছুই নেই। এরপর দেখো আর কি আছে, এরপর আমাদের 25-এর দাগে, মানে 24-এর সব কমপ্লিট হয়ে গেলে এবার আমরা 25-এর দাগের অঙ্ক দেখব। 25-এর 1-এর অঙ্কটা দেখো পড়ো। বলছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে ওই x - y + z + p সমান বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আয়তঘনের, এটা হচ্ছে 25-এর 1-এরটা, আয়তঘনের তল, আয়তঘনকের তল কটা বলো, আয়তঘনকের তল হচ্ছে 6টা, তাই তো। x, তাহলে x তল সমান কত দিয়েছে, তল হচ্ছে x, তাহলে x হচ্ছে 6, মানগুলো বসাবে। ধার সংখ্যা, কতগুলো ধার আছে বলো, ধার হচ্ছে y, এটা তোমাদের প্রথম দিনই বলেছি। অসুবিধা হলে একবার ছবিটা এঁকে নাও। এই হচ্ছে একটা আয়তঘনক বা সমকোণী চৌপল। এটা যদি তোমার বলতো, ঘনকও বলতো, সেমই হতো। এই ধরো সমকোণী চৌপল, যার তল হচ্ছে ওপর নিচে দুটো, চারপাশে 4টে, টোটাল 6টা তল। ধার তাহলে কটা হচ্ছে দেখো, এই ওপরের 4টে, নিচের 4টে, 8টা, আর এই যে উচ্চতাগুলো 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, টোটাল ওয়াই হলো, ধার সংখ্যা হলো 12টা। শীর্ষবিন্দু কটা লেখো, এটা প্রথম দিনই তোমাদের বুঝিয়েছি, তবু আর একবার দেখে নাও। শীর্ষবিন্দু কটা, 1, 2, 3, 4, আবার এই 5, 6, 7, 8, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। আর কি বলেছে, কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা এই একটু আগে অঙ্কে বললাম, কর্ণ কটা, 4টি, মানে কোনাকুনি যোগ করে দিলে, ঠিক আছে। এইবার আমাদের সমীকরণটা কি বলেছে, বলেছে x - y + z + p, এদের মানটা বার করতে বলেছে। এদের শুধু মানগুলো পুট করো। x সমান কত, x সমান 6, y হচ্ছে -12, z হচ্ছে কত, এই লেখা হয়নি এগুলো, z আর p, এইটা বেরিয়েছিল z আর এটা ছিল p, z হচ্ছে +8 আর +p হচ্ছে কত, 4, এর মান কত বেরোবে বলো। এখানে দেখো এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে +6 +8 +4 যোগ করে ফেলো। 6 × 10 আর 8 18, 18 থেকে এই 12 বিয়োগ, 12 থেকে 18 বাদ দিলে 6, তাহলে অ্যান্সার কত এসে গেল, অ্যান্সার হলো 6। দেখো এবার 2-এরটা পড়ছি। বলছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং আরেকটার বলেছে 8, এই মান কটা দিয়েছে। বলছে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এই যে মানটা বার করতে বলেছে। তাহলে আমাদের ঘনফল সমান মানে কি, দুটো আয়তঘনের আয়তনটা বার করতে বলেছে। তাহলে প্রথম যেটা আছে, প্রথম আয়তঘনের ঘনফল মানে আয়তন কত হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, তাহলে 4 × 6 × 4, এত কি ঘন একক। আর হচ্ছে দ্বিতীয় যে আয়তক্ষেত্র আছে, এই আয়তঘন আছে, দ্বিতীয় আয়তঘনের আয়তন কত, এর দৈর্ঘ্য কত বলেছে বলো, 8, গুণিত প্রস্থ কত, 2h - 1 ইন্টু উচ্চতা বলেছে 2, তাহলে এইগুলো সবকটা এত ঘন একক। এদের বলেছে আয়তনটা সমান, তাহলে এটা সমান এটা, প্রশ্নানুসারেও লিখতে পারো 4, 6 × 4 সমান 8 গুণিত 2h - 1 গুণিত 2। এবার আমরা এই এর মানটা বার করব। তাহলে দেখো এটা এদিকে যায়, এটা এদিকে পাল্টে, বা তোমরা সাজানোর সময় এটা প্রথমে লিখতে পারো 8 গুণিত 2h - 1 গুণিত 2 সমান 4 গুণিত 6 গুণিত 4, মানে জাস্ট এটা ঘুরিয়ে লিখলাম। এবার আমরা এইটাকে রাখবো, 2h - 1 সমান 4 গুণিত 6 গুণিত 4 ডিভাইডেড বাই, এটা তলায় ভাগ হয়ে চলে আসবে 8 গুণিত 2 হলো। এবার কাটাকাটি করে নাও, 4 × 2 = 8,
2 দুগুণে 4 আর এই 2 2 কেটে গেল সমান পড়লো কত 6। তাহলে আসছে কত 2h - 1 সমান 6। তাহলে এখানে কত 2h সমান 6, এই -1টাও দিকে এলে +1, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে 2h সমান 7। তাহলে h সমান কত বেরোলো, h সমান 7 ভাজিত 2। তাহলে h এরই মান বার করতে বলেছে, h এর মান হলো 7/2। এটাকে তোমরা লিখে নিতে পারো ভাগ করে 3.5 ইউনিট কি হবে, একক। ক্লিয়ার হয়েছে? যেহেতু ঘন একক ছিল তাই আমরা একক, যদি এখানে সেন্টিমিটার মিটার বলে দিত তাহলে সেটাই বসাতাম। নেক্সট চলো এবার 3এরটা দেখে নিই। বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% যদি বৃদ্ধি পায় তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে জানতে চেয়েছে। এটা খুব ভালো অঙ্ক। তাহলে প্রথমে বলেছে ধারের দৈর্ঘ্য বলেছে, আগে আমাদের ধারের দৈর্ঘ্যটা বার করে নাও, ধরি নাও কিছু দেয়নি যেহেতু, তাহলে ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য x একক, ঠিক আছে। তখন যখন ধারের দৈর্ঘ্য x একক তখন তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো, সূত্র কি 6 গুণিত বাহু স্কয়ার। তাহলে এখানে 6 গুণিত x স্কয়ার, এটা কি একক হয়ে যাবে, বর্গ একক। দেখো যা সূত্রটা লিখলাম, বাহু স্কয়ার, বাহু এখানে x ধরেছি তাই বাহু বলো বা ধার বলো সেই একই জিনিস, তাহলে 6x স্কয়ার হলো। এইবার বলেছে ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য 50% বেড়েছে, তার মানে কি, যেটার মান যদি বাহু যদি 100 হতো, যদি আমরা জানতাম এই বাহুর মাপটা 100 বলে দিয়েছে, তাহলে 50% বাড়লো মানে কত, 100টা বেড়ে হয়ে গেল 150 হলো। তাহলে এখানে লিখতে পারো, দেখো 100 থেকে পার্সেন্টেজ মানে কি 100, তাই 100 বেড়ে হয় কত হয় 150। 1 থেকে যদি ধরো 1 ছিল, 1 থেকে তাহলে বেড়ে হবে কত 150/100। আর বাহুর দৈর্ঘ্য কত ছিল x, তাহলে x থেকে বেড়ে হবে কত বলো, গুণ হয়ে যাবে 150 গুণিত x/100। কাটাকাটি করো 0 0, 5 3 15, 5 2 10, দাঁড়াচ্ছে কত 3x/2। বুঝতে পারলে? এটা হচ্ছে ভেঙে লেখা। এবার যদি লেখো তোমরা, যদি বলো যে আমরা ডাইরেক্ট করব, তাহলে কত হবে প্রতিটি ধারের দৈর্ঘ্য, এটাও করতে পারো তোমরা। আবার যদি এখানে যে বলেছে 50% ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে হয়, ধারের দৈর্ঘ্য 50% বাড়লে হয়, তোমরা ডাইরেক্টও করতে পারো। 50% বেড়েছে মানে 100 বেড়েছে, মনে মনে কোথাও নিলে 100 বেড়েছে 150, তাহলে 50% পার্সেন্টেজ কত 100, আর কতই বেড়েছে x থেকে বেড়েছে, তাহলে x, তাহলে এত একক। তাহলে এটাও কাটাকাটি করলে এই আসবে 3x/2 একক। যারা ভালো অঙ্ক বুঝতে পারো একবারে মাথা ক্লিয়ার আছে, হু করে এইভাবে বসিয়ে দিলে, আর যাদের অঙ্ক বুঝতে একটু অসুবিধে হয় তারা এইভাবে ভেঙে দেখে নেবে, একই জিনিস আসবে। এটা 2 লাইন সময়টা বেশি লাগবে, এই যা, আর কিছুই নয়। আমাদের মেন উত্তর ব্যাপার হচ্ছে অ্যান্সারটা সঠিক নিয়ে আসা। এবার তাহলে আমাদের ধারের দৈর্ঘ্য আমরা নতুন একটা ধার পেয়ে গেলাম 3x/2। তাহলে এখন তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, যখন ধার ছিল x তখন তার ক্ষেত্রফল ছিল এইটা, এখন ধারের দৈর্ঘ্য হলো 3x/2, অতএব এখন সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কত হবে, সূত্র সেই একই, 6 গুণিত বাহু স্কয়ার, 6 লিখলুম। এখন বাহু কত এইটা 3x/2 তার হোল স্কয়ার, তাহলে এটাকে ভেঙে নাও, 6 3 স্কয়ার 3 3 9, x এর মানে x স্কয়ার বাই 2 2 4, এটাকে কাটাকাটি করো 2 2 4, 3 2 6, তাহলে আসছে 3 গুণিত 9, 3 9 27 x স্কয়ার ভাজিত 2। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, বর্তমান হচ্ছে 27 x স্কয়ার বাই 2।
এইবার বলেছে সমগ্রতলে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি পেয়েছে কত, মানে বৃদ্ধি পেয়ে হয়েছে 27x²/2। আগে ছিল কত? আগে ছিল 6x²। তার মানে এইটা থেকে এইটা বেড়ে হয়েছে। তাহলে আমরা উত্তরে কি লিখব? উত্তরে লিখব শতকরা বৃদ্ধি পাবে। এখানে লেখো শতকরা বৃদ্ধি পাবে। বেড়ে কোনটা হয়েছে? এটা হয়েছে, এটা বড়, তাহলে বড়টা আগে লিখব। কত? 27x²/2। কোনটা ছোট? এইটা 6x² ভাজিত কোনটা থেকে বেড়েছে? 6x² থেকে বেড়ে হয়েছে, তাহলে 6x²। আমায় বার করতে বলেছে শতকরা, তাহলে গুণিত 100। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। 6x² থেকে বেড়ে এটা হয়েছে, তাহলে এইটা বড়, এটা থেকে ছোটটা বাদ দিলুম, দিয়ে আমাদের বলেছে শতকরা মানে এটা থেকে, যেটা থেকে বাড়ে সেইটা নিচে হবে, বা যেটা থেকে কমে সেটা নিচে হয়, তাহলে থেকেটা নিচে, 6x² গুণিত 100। এবার এই দুটোকে ক্যালকুলেশন করে নিয়ে আমাদের উত্তর বেরিয়ে যাবে কত পার্সেন্টেজ আসছে। তাহলে দেখো ওপরটাতে ওপর পার্টটায় 2 লসাগু হলো। প্রথমে উপরটা করছি, তাহলে উপরে আসছে কত? 27x² মাইনাস 6 দুগুণে 12x² ডিভাইডেড বাই, তলায় যেমন আছে 6x² লিখে দিলাম, সমান এখানে আছে গুণিত 100। এ পাশটায় করছি দেখো, তাহলে 2টা নিচে চলে আসবে। আচ্ছা 27 থেকে 12 বাদ দাও, কত আসবে? 5 1 2 15x², এটা বিয়োগ দিলাম, 2টা তাহলে তলায় চলে আসবে, আর তলায় আছে 6, আর 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12x² গুণিত 100। দেখো এই ওপরের x² নিচের x² কেটে গেল, 12কে কাটো, 3 4 12, 3 5 15, কত দিয়ে 3 দিয়ে কাটলাম, আর এই 4 দিয়ে 100কে কাটলো, 4 25 100, তাহলে কত? 4 5 × 25 পড়ে রইলো, তাহলে 5 25 125 পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কেন লিখলাম? আমরা শতকরা বার করছি সেই কারণে। তাহলে বলেছে শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? 125%। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইখানটা একটু শুধু বুঝে করতে হবে। নেক্সট 25-এর 4-টা বলছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলেছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এবার ঘনক 3টিকে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করছে, তার বলেছে তাহলে কি ধারের দৈর্ঘ্য, মানে নতুন যে ঘনকটা তৈরি হলো সেইটার ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে 3টে ঘনক, প্রতিটার বাহু বলে দিয়েছে কত? 4-এরটা। ধরো প্রথম ঘনক, এটা প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 3 সেন্টিমিটার। তাহলে এর যদি বাহুর দৈর্ঘ্য 3 হয়, তাহলে এর আয়তন বার করছি। এবার দাঁড়াও, আয়তনটা কেন বার করছি? বলেছে কি 3টে ঘনককে পুরো গলিয়ে ফেলে নতুন একটা ঘনক তৈরি করব। তাহলে একটা ঘনকে কতটা মেটেরিয়াল আছে সেটা বার করার জন্য আমরা কি বার করব? আয়তন বার করব, মানে ওটা কতটা ভিতর, মানে জায়গা জুড়ে আছে। তাহলে তার আয়তন, প্রথম ঘনকের আয়তন, যাই প্রতিটা ঘনকে 3টে ঘনকের আয়তনটা বার করব, সেই আয়তন 3টেকে যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে নতুন ঘনকের আয়তন। তাহলে এর আয়তন কি হবে? বাহুর কিউব, মানে 3-এর কিউব। কত? 3 3 9, 3 9 27 ঘন সেমি। বুঝলে? এবার লেখো দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 4 সেন্টিমিটার। তাহলে এর সব বাহুই 4, তাহলে এই দ্বিতীয় ঘনকটার আয়তন কত হবে? বাহুর কিউব, বাহু মানে 4, 4-এর কিউব, 4 3 বার গুণ করলে 4 4 16, 4 16 64 ঘন সেন্টিমিটার। নেক্সট তৃতীয় ঘনক, তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত আছে? 5 সেন্টিমিটার বলেছে। তাহলে এর আয়তন কত বেরোবে? তৃতীয় ঘনকের বাহুর কিউব সেম, 5-এর কিউব, 5 3 বার গুণ করলে কত হয়? 125 ঘন সেন্টিমিটার। তাহলে এই যে 3টে আয়তন পেলাম, এই 3টে আয়তনকে এবার
একত্রিত করে নতুন ঘনক বানাচ্ছি। তাহলে লিখবো কি, নতুন ঘনকের আয়তন, নতুন ঘনকের আয়তন কত হবে? এই তিনটের যোগফল 27 প্লাস 64 প্লাস 125 যোগ করো। 5 আর 6 7 8 9, 9 আর 7 16, 16 6 হাতে রইল 1, 2 আর 1 3, 6 আর 3 9, 9 10 11 1 হাতে রইল 1 আর 1 2, তাহলে 216 কি দাঁড়ালো? ঘন সেন্টিমিটার। এইবার দেখো নতুন ঘনকের আয়তন বেরিয়ে গেল। এবার নতুন ঘনকের কি চেয়েছে? বাহুর দৈর্ঘ্য বা ওর একটা ধারের দৈর্ঘ্য। তাহলে লেখো নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম, ধরি লেখো, ধরি নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? এ একক। তাহলে আমাদের আয়তন তাহলে কত জানি? আয়তন কি হবে? বাহুর কিউব মানে এ কিউব। তাহলে আমরা লিখতেই পারি এই শর্তানুসারে বা প্রশ্নানুসারে এ এর কিউব সমান এই টোটালটা 216। তাহলে এ সমান কত? √3 216। তাহলে 216কে এবার ভাঙো, কত আসছে দেখো। 216কে √3 দিয়ে 3 7 21, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 7, 12 3 4 12, 3 আসছে 24, আবার একে 2 দিয়ে 4 আর 2 দুগুণে 4। তাহলে যেহেতু কিউব আছে 3টে করে নেবো, এই 3টে 3-এ একটা 3 আর এই 3টে 2-এ একটা 2, তাহলে 3 দুগুণে 6। তাহলে এর মান বেরোলো কত? 6 সেন্টিমিটার। দেখো অ্যান্সার এসে গেছে আমাদের। তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। নেক্সট 25-এর দেখো, 25-এর 5-এরটা লাস্ট অঙ্ক এই চ্যাপ্টার। বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল বার করতে বলেছে। একটা কি বলেছে? ঘর। একটা ঘর মানে কি? আমাদের একটা সমকোণী চৌপল বা আয়তঘন। ছবিটা আগে বুঝে নাও কি বলতে চেয়েছে। অঙ্কটা কিছুই নেই, যার বলেছে দেখো সংলগ্ন দেওয়ালের, সংলগ্ন দেওয়াল বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12। তাহলে একটা, এটা যদি একটা ঘর হয়, ধরো এই হচ্ছে একটা ঘর, ঘরের এই দিকটা হচ্ছে প্রস্থ, এইটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এইটা আছে উচ্চতা। বুঝতে পেরেছো? সংলগ্ন দেওয়াল মানে কি? ধরো এই একটা দেওয়াল আর এই একটা দেওয়াল, এই দুটো দেওয়ালের যে সংলগ্ন দৈর্ঘ্য, সংলগ্ন মানে এর সাথে লেগে আছে যে দৈর্ঘ্যটা বলেছে, দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য, ধরো একটা 12 মিটার একটা 8 মিটার। বুঝতে পারলে? দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য 12 মিটার 8 মিটার। এই দেওয়ালের দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার, এই দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার। এই টোটালটা বলছে, এই যে দৈর্ঘ্যটা গেছে এটা 8 মিটার, এটা হচ্ছে 12 মিটার। এর উচ্চতা বলে দিয়েছে 4 মিটার। এই দেওয়াল দুটো তাহলে দুজনেরই উচ্চতা সেম, এরও 4 মিটার উচ্চতা, এরও 4 মিটার উচ্চতা। ক্লিয়ার? বলেছে মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝে কোথায় আছে? মেঝে হচ্ছে নিচেতে। তাহলে মেঝের ক্ষেত্রফল যখন বলবে তখন কি এর উচ্চতাটা কি কাজে লাগবে? উচ্চতা কাজে লাগবে না, শুধু তাহলে দৈর্ঘ্য লাগছে আর প্রস্থ লাগছে। বা তোমাদের মেঝের জায়গায় যদি বলতো ছাদের ক্ষেত্রফল কত, মানে শুধু মাথার পোর্শনটা, তাও শুধু দৈর্ঘ্য লাগতো প্রস্থ লাগতো, তখনও উচ্চতা লাগতো না। তাহলে আমাদের কি লিখবো? মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত? 12, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 8, 8 দুগুণে 16 6, তাহলে কাটা কাটা 9, 8 এবং 96 কি আসবে? বর্গ। এটা কিসে একক দিয়েছে? মিটার। 96 বর্গ মিটার। অ্যান্সার এসে গেল। এখানে তাহলে উচ্চতার কোনো দরকার নেই, যেহেতু ক্ষেত্রফল। আবার বুঝতেই পারছো শুধু দুটোরই গুণ হবে, এই মিটার মিটার বর্গ মিটার। আর ভুল করে 4 যদি গুণ করে দিতে তাহলে ওটা যেত ঘন মিটার হয়ে যেত, মানে আয়তন বেরিয়ে যেত। শুধু আমাদের মেঝেটার ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে 96 বর্গ মিটার। বুঝতে পারলে? তাহলে এই আয়তঘনের চ্যাপ্টার সমস্ত অঙ্ক তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, খুব ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করি এই চ্যাপ্টার আর কোনো অসুবিধে হবে না। তো কেমন লাগলো, কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।